দিল্লি থেকে বেঙ্গালুরু, পাটনা থেকে মুম্বাই, আজ গোটা ভারতের রাজনীতিতে কিন্তু থার্ড আম্পায়ারের কোনো জায়গাই নেই। মাঠের এক প্রান্তে দাপুটে শাসক নরেন্দ্র মোদী, আর অন্য প্রান্তে পিচ কামড়ে পড়ে থাকা একমাত্র লড়াকু রাহুল গান্ধী। মাঝখানের পুরো বিরোধী গ্যালারিটা আজ ফাঁকা। আঞ্চলিক রাজনীতির দাপট শেষের পথে। এদিকে পেপার লিক থেকে শুরু করে কর্পোরেটের ডাবল ইঞ্জিন লুট, সুশাসনের চাদরটা আজ টেনে ছিঁড়ে ফেলেছে দেশের যুব সমাজ। ঠিক এই ঘোর অন্ধকারের বুকে দাঁড়িয়ে কেউ একজন হুঙ্কার দিচ্ছেন, ক্ষমতা এলে একজনকেও ছাড়বো না। তিনি রাহুল গান্ধী। কি আছে তার আগামী প্ল্যান? কি আছে এতে? দিল্লির অলিন্দে হঠাৎ কেন এত কম্পন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কতটা দ্রুত বদলাচ্ছে তা কি খেয়াল করছেন? একজন ক্ষমতায় বসে আছেন আর অন্যজন ক্ষমতায় আসার জন্য ছটফট করছেন, তা কি খেয়াল করছেন? এই মুহূর্তের ভারতীয় রাজনীতিতে এই দুই মুখ ছাড়া তৃতীয় কোনো বিকল্প নেই। একদিকে পুরো বিরোধী শিবিরের নিশানা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মোদীর পুরো ইকোসিস্টেমের ক্ষমতার নিশানা একজনই, রাহুল গান্ধী। বাকি বিরোধী গ্যালারি আজ প্রায় ফাঁকা। 2014 সালের আগে যে সমস্ত আঞ্চলিক নেতা নেত্রীদের দাপট ছিল, 2024-এও যারা পালা বদলের খেলার এক একজন কুশীলব ছিলেন, সেখানে আজ এক অদ্ভুত শূন্যতা। নামগুলো মিলিয়ে নিন: মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, নীতিশ কুমার, তেজস্বী যাদব, স্ট্যালিন। এদের সবার বেলুন আজ চুপসে দিয়েছে বিজেপি। বাস্তবে এই মুহূর্তে দেশে মাত্র দুজন আঞ্চলিক নেতা টিকে রয়েছেন, যাদের চূড়ান্ত পরীক্ষা হবে আগামী বছরে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, আগামী বছর নিজের রাজ্যে তাকে কঠিন পরীক্ষায় বসতে হবে। আর দ্বিতীয়, আম আদমি পার্টি। আগামী বছর পাঞ্জাবে ভোট, কেজরিওয়ালের এটাই শেষ পরীক্ষা। লড়াই এখন সোজাসুজি দুই মেরুতে। একদিকে প্রধানমন্ত্রী মোদী, অন্যদিকে রাহুল গান্ধী। সিবিএসই আর নিট পরীক্ষার পেপার লিক কাণ্ড সরকারের সুশাসনের মুখোশটা টেনে খুলে দিয়েছে। এতদিন প্রচার ছিল প্রধানমন্ত্রী মোদী মানেই দুর্দান্ত গভর্নেন্স। পেপার লিকের পর সেই চাদর সরে গিয়ে আসল স্বরূপটা বেরিয়ে এসেছে। মাত্র একটা পরীক্ষা, আর তার পেপার লিক। এই একটা ঘটনায় দেশের প্রায় 40 লক্ষ ছাত্র যুবকের ভবিষ্যৎ রাতারাতি অন্ধকারে ঠেলে দিল। আর এর আড়ালে ভারতের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির আসল কঙ্কালটাও বেরিয়ে পড়ল। আন্তর্জাতিক সংকটের দোহাই দিয়ে এতদিন যা ঢাকা ছিল তা ফাঁস হয়ে গেল। ঘটনাক্রমে এই পর্বেই লাইমলাইটে উঠে এলেন রাহুল গান্ধী। কর্ণাটকে ক্ষমতার হস্তান্তর কেমন শান্তভাবে হয়ে গেল খেয়াল করেছেন? তাহলে কি এটা 2029 সালের সেই নতুন রাজনৈতিক লাইন যা রাহুল গান্ধী এখন থেকেই টানতে শুরু করছেন? কংগ্রেসের ভেতরের এই যে বদল, সংগঠনকে একজোট করা, তরুণদের উপর ভরসা করে লড়াই গড়ে তোলার যে ভাবনা, তা কিন্তু সাবেকি রাজনীতি থেকে একদম আলাদা। এখন কংগ্রেসের হাতে মাত্র 4টি রাজ্য আছে: কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা আর হিমাচল প্রদেশ। আজকের নতুন পরিস্থিতিতে যখন দেশের অর্থনীতি পুরোপুরি ব্যর্থ, কর্পোরেটের লুট যখন এমন এক সংকটে এসে ঠেকেছে সেখানে সরকারও সামাল দিতে পারছে না, ঠিক এখান থেকেই রাহুল গান্ধীর এক নতুন রাজনীতির জন্ম হচ্ছে। রাহুল গান্ধী ভালো করেই জানেন আগামী দিনে যে অর্থনৈতিক সংকট আসছে তাতে পেট্রোল ডিজেলের অটো বন্ধ হয়ে যাবে, পড়ে থাকবে শুধু ব্যাটারি অটো। গতকাল দিল্লির বিখ্যাত বাঙালি মার্কেটের টোডরমল পার্কে ঘাসের উপর বসে সেই অটো চালকদের মনের কথা শোনেন রাহুল। এর আগে তিনি কৃষক, ক্ষেত মজুর, রাজমিস্ত্রি থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এভাবেই সরাসরি রাস্তায় বসে আলোচনা করেছেন। টাইমিংটা এখানে খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সংকটের দোহাই দিয়ে মোদিজি নেদারল্যান্ডস থেকে শুরু করে নরওয়েতে গিয়ে বলেই এসেছেন যে আগামী দিনে দারিদ্র্য আর মুদ্রাস্ফীতির মোকাবিলা করা ভারতের পক্ষে কঠিন হবে। রাহুল গান্ধীর এই ডেসপারেশন কি তারই প্রস্তুতি? সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? দেশ জুড়ে এই যে তুমুল রাজনৈতিক এবং অর্থনৈতিক ডামাডোল বাড়ছে, এর মধ্যে বিজেপির সামনে সবচেয়ে বড় মুশকিল হলো নরেন্দ্র মোদীর পর তাদের সামনে বিকল্প কোনো দ্বিতীয় মুখ নেই। পরিস্থিতি আজ এমন এক ফুটন্ত জায়গায় পৌঁছেছে যেখানে বিরোধী দলগুলো পর্যন্ত মনে মনে ভাবতে শুরু করেছে এই গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই কোথাও ফেক বা সাজানো হয়ে যায়নি তো। কিন্তু তা সত্ত্বেও ক্ষমতার মোহ কিন্তু তারা ছাড়তে পারছে না। শেখ হাসিনার আমলের শেষ দিকে
বিএনপি যেটা করেছিল, অর্থাৎ স্ক্রিপ্টেড ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়ে আন্তর্জাতিক দুনিয়াকে বার্তা দেওয়া। বিরোধীরা সেই ঝুঁকিও নিতে পারছে না। ঠিক এর উল্টো লাইনে হেঁটে রাহুল গান্ধী সরাসরি ছাত্রদের বলেছেন, ক্ষমতা এবং এই ঘুণ ধরা ব্যবস্থা বদলানোর শক্তি একমাত্র তোমরাই, কারণ পুরো নির্বাচনী পরিমণ্ডল আজ শাসকের কবজায়। 2027 সালে ফেব্রুয়ারি মার্চে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। পরীক্ষা কার? পরীক্ষা অখিলেশ যাদবের, পরীক্ষা যোগী আদিত্যনাথের। উত্তরাখণ্ডে ক্ষমতায় বিজেপি, পরীক্ষা তাদেরও। আর পাঞ্জাব, সেখানে কেজরিওয়ালের আম আদমি পার্টির যেমন অগ্নি পরীক্ষা, তেমনি পরীক্ষা কংগ্রেসেরও। কারণ পাঞ্জাবি বিজেপি কোনো বড় শক্তি নয়, তারা সেখানে 4 নম্বর দল, তাদের ওপরে আকালি দলও আছে। তাহলে পাঞ্জাবের এই পরিস্থিতি কি কংগ্রেস নিজের অনুকূলে আনতে পারবে? ওখানকার স্থানীয় যুব সমাজ এবং কৃষকদের জ্বলন্ত ইস্যুগুলোকে সামনে রেখে কংগ্রেসকে লড়াইয়ে জিততে পারবে? 2028 সালের মে মাসে কর্ণাটকের যে নির্বাচন হতে যাচ্ছে, তার এখনো বছর দুয়েক বাকি। এই 2 বছরে সেখানে নতুন নেতৃত্ব, নতুন মন্ত্রিসভা সম্পূর্ণ নতুন দায়িত্ব নিয়ে কাজ করবে, কোনো জটিলতা ছাড়াই। এবার সমীকরণটা মেলান। কর্ণাটকে ক্ষমতার এই মসৃণ রদবদল যখন ঘটছে এবং কে মুখ্যমন্ত্রী বা কে মন্ত্রী হবেন তা নিয়ে যখন দিল্লি থেকে বেঙ্গালুরু রাজনীতি ফুটছে, ঠিক তখনই রাহুল গান্ধী দিল্লির রাস্তায় অটো চালকদের পাশে গিয়ে বসে আছেন। খেয়াল করেছেন, কর্ণাটকের শেষ মিনিটে কোনো নাটক হলো না। যে বিজেপির আসল চাবিকাঠি ছিল অপারেশন লোটাস, সেই অস্ত্রটা সেখানে স্রেফ ভোতা হয়ে গেল। মাত্র 1 লাইনের একটা ইস্তফা পত্র রাজভবনের সেক্রেটারির হাতে সঁপে দিয়ে সিদ্দারামাইয়া সোজা চলে গেলেন দিল্লিতে। হাইকমান্ডের সবার সঙ্গে হাসি মুখে কোলাকুলি করলেন। ক্ষমতার এমন শান্তিপূর্ণ এবং অহংকারহীন বিদায় কি এর আগে কেউ কখনো কংগ্রেসে দেখেছে? রাজস্থানের অশোক গহলতের জমানার সেই তুমুল বিদ্রোহের কথা মনে করলেই বুঝবেন পরিস্থিতি আজ কতটা বদলেছে। এর পরিষ্কার মানে হলো, কংগ্রেসের রাশ এখন পুরোপুরি রাহুল গান্ধীর হাতে। লড়াইটা শুধু 2029-এর নয়, তার আগে দলের ভেতরের অহংকার আর বড় নেতাদের ব্যক্তিগত ইমেজ ছেটে সবাইকে এক লাইনে দাঁড় করানোই রাহুলের মূল লক্ষ্য। আসলে বিরোধী শিবিরের নেতারাও এখন দেশের এই রাজনৈতিক হাওয়া বদলানো টের পাচ্ছেন। তারা স্পষ্ট বুঝছেন যে মোদী শাহ জুটির সেই চীনা ম্যাজিকের রং এবার ধীরে ধীরে উঠছে। আর এই রং চটার আসল কারণ হলো কর্পোরেট আঁতাত, আর তার হাত ধরে আসা চরম অর্থনৈতিক সংকট, দেশের আর্থিক দশা, কর্পোরেট ক্রাইসিস আর এই তথাকথিত ডেভেলপমেন্ট মডেল সমস্ত ক্রমশ ভেঙে পড়ছে। দেশের কৃষক, শ্রমিক, যুব সমাজ আর মহিলাদের সামনে আজ একটা চরম সত্য বেরিয়ে এসেছে। তাহলে খয়রাতি প্রকল্প দিয়ে আসলে মানুষকে ভিখিরি বানিয়ে রেখেছে। তার বদলে সরকার দেশের যাবতীয় সম্পদ তুলে দেওয়া হয়েছে গুটি কয়েক কর্পোরেটের হাতে, আর তাদের থেকে পলিটিক্যাল ফান্ডিং নিজেদের পকেটে পড়েছে। এই চরম সত্যটাই রাহুল গান্ধী এতদিন ধরে খুব সূক্ষ্মভাবে দেশবাসীকে বুঝিয়ে আসছিলেন। আর আজ দেশের সুশাসনের চরম ব্যর্থতা আর পেপার লিক কাণ্ডের পর যুব সমাজের ভবিষ্যৎ যেভাবে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, তা নিয়ে তিনি আজ দেশবাসীকে সতর্ক করছেন। তার এই চড়া সুর আজ ক্ষমতার অলিন্দে থাকা সেই সমস্ত নেতাদের অহংকারের সামনে এক বিরাট চ্যালেঞ্জ। যারা এখনো ভাবেন যে তাদের ব্যক্তিগত ক্রেডিবিলিটি এখনো ঠিকঠাক রয়েছে, আসলে ক্ষমতা থাকুক বা না থাকুক, রাজনেতাদের অহংকার তাদের পদের সাথে সাথে বাড়তে থাকে, আর ক্ষমতায় থাকলে তা চরমে পৌঁছয়। কিন্তু এই চেনা ছকের ঠিক বিপরীতে দাঁড়িয়ে রাহুল গান্ধী, যিনি গান্ধী পরিবারের এত বড় রাজনৈতিক উত্তরাধিকার থাকা সত্ত্বেও এক লহমায় দেশের মাটি মাপতে পায়ে হেঁটে রাস্তায় নেমে পড়েন। আজ পরিস্থিতিটা দেখুন, গ্লোবাল ট্রেড রুট বন্ধ, চরম অর্থনৈতিক সংকট আর সুশাসনের নামে ব্যর্থতা। আলাদা করে কারণ নাম নেওয়ার দরকার নেই, কারণ পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। ঠিক এই শূন্যতার ভেতরেই জন্ম নিচ্ছে নতুন এক রাজনীতি। রাহুল গান্ধী তার নতুন কর্মসূচি, নতুন সংগঠন আর নতুন ধারার পার্টি পলিটিক্স দিয়ে এই শূন্যতা পূরণ করতে নেমেছেন। এই বার্তাটা আজ বিরোধী শিবিরের সেই সমস্ত আঞ্চলিক দলগুলোর কাছে স্পষ্ট হয়ে গেছে, যারা একসময় ভাবত কংগ্রেসকে ছাড়াই তারা বিকল্প করবে। আজ তারা বুঝে গেছে কংগ্রেসকে ছাড়া তাদের গতি নেই। অন্যদিকে কংগ্রেস হাইকমান্ডও বুঝে গেছে যে দলের ভেতরে কোনো হেভিওয়েট নেতার ব্যক্তিগত অহংকারের আর কোনো দাম নেই। আজ দেশ দেখছে কোনো পদ বা ক্ষমতার লোভ ছাড়া স্রেফ সততার সাথে কে রাস্তায় নেমে লড়াই করছেন। রাহুল গান্ধী চাইলে মাঠে না নামলেও পারতেন, এসি ঘরে বসে থাকলেও রাজপুত্রের মতন তার নামেই দল চলতো।
কিন্তু তিনি লড়ছেন, আর এই লড়াই দেশের শাসন ব্যবস্থার কঙ্কালটা বের করে দিয়েছে। যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাজ ছিল সরকারকে লাইনে রাখা, সে নির্বাচন কমিশন হোক, বিচার বিভাগ, আমলাতন্ত্র কিংবা মূলধারার মিডিয়া, আজ তারা সবাই নির্লজ্জের মতন শাসকের ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভারতের এই ইকোনমিক ক্রাইসিস কিন্তু আজকের নয়, 2018 সালের পর থেকেই তা একটু একটু করে বাড়ছিল। বিজেপির সেই বহুল প্রচারিত ডাবল ইঞ্জিন মডেলের বেলুনও ফেটে গেছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে জিডিপি তলানিতে, বেকারত্ব আকাশ ছোঁয়া, যুব সমাজের ফ্রাস্ট্রেশন আর চরমে, কর্পোরেট পুঁজিপতিরা কিভাবে দেশ লুট করলো আর খোদ সরকার কিভাবে সেই লুটের অংশীদার হলো তা আজ দিনের আলোর মতন স্পষ্ট। দুর্নীতি আজ এই দেশে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। টাকা ছাড়া কোথাও কোনো ফাইল নড়বে না, এই মেসেজ জনগণের কাছে পৌঁছে গেছে। গুজরাট থেকে শুরু হওয়া বিজেপির যে রাজনৈতিক গবেষণাগার মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশে থিতু হয়েছে, তা এখন থাবা বসাতে চাইছে পশ্চিমবঙ্গে। কিন্তু মূল প্রশ্নটা এখানে নয়, প্রশ্ন হলো গোটা দেশের এতগুলো বড় বড় রাজ্য এই মুহূর্তে বিজেপির দখলে থাকা সত্ত্বেও কেন তারা আজও দেশ জুড়ে শুধু ঘৃণা আর মেরুকরণের রাজনীতি করতে বাধ্য হচ্ছে? কেন তারা আজও শুধু বিদ্বেষের দেওয়ালে ভর করে ভয়ের পরিবেশ জিইয়ে রেখে মানুষের নজর ঘোরাতে চাইছে? ধর্মের নামে কেন বারবার এই বিভাজনের রাজনীতির দেওয়াল তোলা হচ্ছে? কেন দলিত, ওবিসি কিংবা বিভিন্ন জাতির মধ্যে সুপরিকল্পিতভাবে সংঘাতের আবহাওয়া তৈরি করা হচ্ছে? এই প্রথম দেশবাসী দেখছে শাসক দল আজ কার্যত ব্যর্থ, তাদের ঝুলি শূন্য। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 1991 সালে পিভি নরসিমহা রাওয়ের অর্থনৈতিক সংস্কারের আগে দেশের যে সোশ্যালিজম ভাবধারা ছিল তার সুফল কি ছিল জানেন? দেশের শিক্ষা ছিল সস্তা এবং মজবুত, বুদ্ধিবৃত্তিক চর্চার একটা গভীর গ্রহণযোগ্যতা ছিল সমাজে। কিন্তু 1991 এর পরবর্তী আর্থিক সংস্কারের নামে দেশ জুড়ে যখন শুধুই মুনাফা আর প্রফিট খোঁজার অন্ধ প্রতিযোগিতা শুরু হলো, তখন তার খেসারত দিতে হলো সবাইকে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় কর্পোরেট হাউস, পাড়ার ছোট সংবাদপত্র থেকে শুরু করে বড় বড় মিডিয়া হাউস, আর সমাজের নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত গোটা আমলাতন্ত্র, সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে। আর ঠিক এই কারণেই রাহুল গান্ধী সুযোগ পেলেই সুর চড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, ক্ষমতায় এলে দুর্নীতিবাজদের একজনকেও রেয়াত করব না, কাউকে ছাড়বো না। এই হুঁশিয়ারি কি কেবলই ক্ষমতার হাত বদলের বার্তা, নাকি বর্তমান সরকারের তৈরি করা এই ঘোর অন্ধকারের বুক চিরে এক টুকরো আলো নিয়ে আসার মরিয়া চেষ্টা? সবচেয়ে বড় কথা, এই সপ্তাহের সবচেয়ে বড় রাজনৈতিক বোমাটা কিন্তু ফেটেছে কর্ণাটকে। সেখানে অত্যন্ত ঠান্ডা মাথায় নেতৃত্ব পরিবর্তন করেছে কংগ্রেস। সিদ্দারামাইয়ার জায়গায় ডিকে শিবকুমার এখন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী। কোনো হইচই নেই, কোনো বড় ধরনের কোন্দল নেই, একেবারে নিঃশব্দে এক লাইনের ইস্তফা আর মসৃণ ক্ষমতা হস্তান্তর। হিসেবটা এবার মিলিয়ে দেখুন, প্রথমে কেরল, তারপর কর্ণাটকের এই মাস্টার স্ট্রোক, আর তারও আগে তামিলনাড়ুতে ডিএমকের হাত ছেড়ে অভিনেতা বিজয়ের দল টিভিকের দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট ইঙ্গিত। এই পুরো রণকৌশল থেকে একটা প্রশ্ন কিন্তু অবধারিতভাবে উঠছে, কংগ্রেসকে তবে নিজেকে সম্পূর্ণ নতুন খোলসে তৈরি করছে, আর রাহুল গান্ধীকে নিজেকে কংগ্রেসের গণ্ডি পেরিয়ে গোটা দেশের বিরোধী শিবিরের একমাত্র সর্বাধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন। হঠাৎ করে কংগ্রেসের এই নজিরবিহীন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু সেটাই প্রমাণ করছে। সবশেষে বলার, দিল্লির বাঙালি মার্কেটের টোডরমল পার্কের ঘাস থেকে কর্ণাটকের রাজভবন, রাহুল গান্ধীর এই নতুন রণনীতি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, তিনি আর পাঁচটা চেনা রাজনীতিবিদের মতন শুধু ভোটের হাওয়া মেপে চলছেন না। ক্ষমতার কোনো মোহ না দেখিয়ে অহংকার ছেটে যেভাবে তিনি সরাসরি প্রান্তিক মানুষের হাত ধরছেন, তা ভারতের ঝিমিয়ে পড়া বিরোধী শিবিরে রাজনীতিতে এক নতুন অক্সিজেন যোগাচ্ছে। কিন্তু এই ঝোড়ো ইনিংসের শেষ কোথায়? রাহুল গান্ধীর এই নিরলস সততার লড়াই কি 2029 সালের মহাকুরুক্ষেত্রে তাকে দেশের প্রতিটি শোষিত মানুষের একমাত্র সর্বাধিনায়ক হিসেবে প্রতিষ্ঠা করে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু একটা কথা পরিষ্কার, খেলা এবার জমে গেছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।